আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোনো একটা বিল্ডিং ডিজাইন করার আগে একজন স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ারের দুইটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান এবং আরেকটি হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট। ইটাপসের ডিজাইন শুরু করার আগে আপনাকে এই দুটো জিনিস কনফার্ম করতে হবে। আর্কিটেক্টের কাছ থেকে আপনি যখন এই আর্কিটেকচারাল প্ল্যানটা পেয়ে যাবেন, তখন সেই আর্কিটেকচারাল প্ল্যানে শুধু কলামগুলো ব্যবহার করে সেগুলোর সেন্ট্রাল লাইনটা টেনে আপনাকে গ্রিড লাইনগুলো তৈরি করতে হবে। তাহলেই একটা কাজ আপনার হয়ে যাবে এবং পরবর্তী কাজ হচ্ছে আপনাকে সেই বিল্ডিংটার সয়েল টেস্ট রিপোর্টটা কালেক্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সয়েল টেস্ট রিপোর্ট কালেক্ট করতে হবে? আমি তো ফাউন্ডেশন ডিজাইন করছি না, আমি তো আমার একটা বিল্ডিং এর সুপার স্ট্রাকচার ডিজাইন করছি, সুতরাং কেন সয়েল টেস্ট রিপোর্ট প্রয়োজন? ফাউন্ডেশন ডিজাইনের সময় যে আপনার সয়েল টেস্ট রিপোর্টটা লাগবে তা নয়, সুপার স্ট্রাকচার ডিজাইন করার জন্যও আপনার সয়েল টেস্ট রিপোর্টটা প্রয়োজন। এর কারণ হচ্ছে সাইট ক্লাসিফিকেশন করার জন্য এই সয়েল টেস্ট রিপোর্টটা দরকার, আর এই সাইট ক্লাসের উপরেই একটা বিল্ডিং এর বিম কলামের সাইজ এবং রেইনফোর্সমেন্টটা ডিপেন্ড করে। সুতরাং বুঝতে পারছেন যে সাইট ক্লাসিফিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সয়েল টেস্ট রিপোর্ট থেকে একটা বিল্ডিং এর সাইট ক্লাসটি বের করা যায়, এবং তা অবশ্যই বিএনবিসি 2020 এর আলোকে। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। সাইট ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে বিএনবিসির পিডিএফ যে ফাইলটা রয়েছে সেটার 611 নম্বর পেজে যেতে হবে, অথবা এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 3189। এখানে গেলেই আপনি 2.5.3.2 সেকশনে সাইট ক্লাসিফিকেশন নামের একটা সেকশন দেখতে পারবেন। এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে সাইট উইল বি ক্লাসিফাইড অ্যাজ টাইপ এসএ, এসবি, এসসি, এসডি, এসই, এস1 অ্যান্ড এস2 বেসড অন দ্য প্রভিশনস অফ দিস সেকশন। সুতরাং এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 7 ধরনের সাইট ক্লাস রয়েছে এবং যে কোনো একটা সাইট ক্লাস আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেটার জন্য এখানে বিস্তারিত ডিটেলস দেয়া রয়েছে। ক্লাসিফিকেশন উইল বি ডান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টেবল 6.2.13 বেসড অন দ্য সয়েল প্রপার্টিজ অফ আপার 30 মিটার্স অফ দ্য সাইট প্রোফাইল। আমরা এখন এই টেবিলে চলে যাব। আমরা হালকা স্ক্রল ডাউন করে এই টেবিলে চলে আসলাম এবং এই টেবিলটার নাম হচ্ছে সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিজ। এখানেই সেই 7টি ক্লাস দেয়া রয়েছে, এস এ, এস বি, এবং শেষ পর্যন্ত এখানে রয়েছে এস2। এবং ডান সাইডে এই সাইট ক্লাসগুলো কিসের ভিত্তিতে ক্লাসিফাই করা হয়েছে সেগুলোর ডিটেলস দেয়া রয়েছে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর ব্যাপারটা যদি আমরা ভাবি, তাহলে এই বিবরণগুলো পড়লেই বোঝা যাবে যে মাটিটা কিরকম। আর আপনি যদি আরো স্পেসিফিক ভাবে ক্লাসিফাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো ব্যবহার করেই সেটাকে ক্লাসিফাই করতে হবে, যদি আপনি আরো বেশি কারেক্ট হতে চান, এবং আমরা সেটাই করব। এট ফার্স্ট আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং তার প্রপার্টিজ গুলো অনুযায়ী যেভাবে ক্লাসিফাই করা হয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। সাইট ক্লাস যদি এস এ হয়, তাহলে এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে রক অর আদার রক লাইক জিওলজিক্যাল ফরমেশন ইনক্লুডিং অ্যাট মোস্ট 5 মিটার অফ উইকার ম্যাটেরিয়াল অ্যাট দ্য সারফেস। তার মানে হচ্ছে যে এগুলো অনেক শক্ত মাটি, অনেক শক্ত বলতে অনেকটা পাথরের মতো, যেটা আসলে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না এবং কখনোই সেটা পাওয়া যায় না। তবে রাঙামাটি বা বান্দরবনের মধ্যে হয়তো এই ধরনের পাথুরে মাটি পাওয়া যেতে পারে। এসবি তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিপোজিটস অফ ভেরি ডেন্স স্যান্ড, গ্রাভেল অর very stiff clay at least several tens of meters in thickness characterized by a gradual increase of mechanical properties with depth. এই ধরনের মাটিতে অনেক ঘনাকৃত বালি দেখা যায়, গ্রাভেল থাকতে পারে এবং স্টিফ ক্লে অনেক শক্ত কাদা, যেটাকে বলা হয় এঁটেল মাটি। এক কথায় বলা যায় যে এটা অনেক ভালো একটা মাটি। এর পরবর্তীতে রয়েছে এসসি, এবং এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ডিপ ডিপোজিটস অফ ডেন্স অর মিডিয়াম ডেন্স স্যান্ড, গ্রাভেল অর স্টিফ ক্লে উইথ থিকনেস ফ্রম সেভারাল টেন্স টু মেনি হান্ড্রেডস অফ মিটার্স। এসবি এবং এসসির মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে আগে সেই বালুগুলো অনেক ডেন্সলি ছিল, বাট এখানে সেটা বলা হচ্ছে মিডিয়াম ডেন্স স্যান্ড এবং গ্রাভেল অর স্টিফ ক্লে, সুতরাং এটা তুলনামূলকভাবে একটু নরম মাটি। এবং এই এসসি ক্যাটাগরিটা আমাদের বাংলাদেশে খুবই কমন এবং সব জায়গাতে প্রায় এই এসসি ক্যাটাগরির মাটি পাওয়া যায়। আর একটু স্ক্রল ডাউন করে আমরা চলে আসলাম এসডি ক্যাটাগরিতে, এবং এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ডিপোজিটস অফ লুজ টু মিডিয়াম কোহেশনলেস সয়েল উইথ অর উইদাউট সাম সফট কোহেসিভ লেয়ার্স অর অফ
প্রিডমিনেন্টলি সফট টু ফার্ম কোহেসিভ সয়েল। এসডি ক্যাটাগরির মাটি খুবই নরম এবং এখানকার সয়েলটাকে বলা হচ্ছে কোহেশনলেস সয়েল, এবং এই ধরনের মাটিও আমাদের দেশে প্রায় পাওয়া যায়। এরপরে রয়েছে এসই ক্যাটাগরি, এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ সয়েল প্রোফাইল কনসিস্টিং অফ এ সারফেস অ্যালুভিয়াম লেয়ার উইথ ভিএস ভ্যালুজ অফ টাইপ এসসি অর এসডি। এখানে যে ভিএসটা বলা হচ্ছে সেটা হচ্ছে শেয়ার ওয়েভ ভেলোসিটি ভিএস এর ভ্যালুটা। এই ভিএস এর ভ্যালুটাই এখানে দেয়া রয়েছে, এবং এসসি এবং এসডি এর যে ভিএস এর ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো এই লেয়ারে পাওয়া যেতে পারে কম্বাইনলি। এবং আরো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড থিকনেস ভ্যারিং বিটুইন অ্যাবাউট 5 মিটার অ্যান্ড 20 মিটার আন্ডারলেইন বাই স্টিফার ম্যাটেরিয়াল উইথ শেয়ার ওয়েভ ভেলোসিটি গ্রেটার দ্যান 800 মিটার পার সেকেন্ড। সো আর এক ক্যাটাগরির মাটিও এখানে থাকতে পারে যেটার শেয়ার ওয়েভ ভেলোসিটি 800 মিটার পার সেকেন্ডের বেশি, তার মানে হচ্ছে এস এ ক্যাটাগরির মাটিও এখানে থাকতে পারে। সো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই মাটিটার ক্যারেক্টারিস্টিক খুব একটা সার্টেন না, এবং এটা খুব একটা ভালো মাটি বলে মনে হচ্ছে না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস অন ডিপোজিটস কনসিস্টিং অর কন্টেইনিং এ লেয়ার অ্যাট লিস্ট 10 মিটার থিক অফ সফট ক্লেজ সিলস উইথ এ হাই প্লাস্টিসিটি ইন্ডেক্স গ্রেটার দ্যান 40 অ্যান্ড হায়ার ওয়াটার কন্টেন্ট। এস ওয়ানটা হচ্ছে আরো বাজে মাটি, এবং এখানে অনেকটা প্যাকপ্যাকা কাদা টাইপের মাটি পাওয়া যায়, এবং এখানকার প্লাস্টিসিটি ইন্ডেক্স 40-এর বেশি, এবং এখানকার ওয়াটার কন্টেন্ট অনেক বেশি। তার মানে হচ্ছে যে এখানে পানির পরিমাণটা বেশি পাওয়া যায়। সো বোঝাই যাচ্ছে যে এটা খুবই নিম্নমানের একটা মাটি। এরপরে রয়েছে S2 ডিপোজিটস অফ লিকুইফিয়েবল সয়েলস অফ সেনসিটিভ ক্লেজ অর এনি আদার সয়েল প্রোফাইল নট ইনক্লুডেড ইন টাইপস SA to SC or S1। S2 ক্যাটাগরির যে মাটিটা সেটা হচ্ছে লিকুইফিয়েবল, মানে এখানে এক ধরনের ভয়েড পাওয়া যেতে পারে বা এক ধরনের বাতাসের উপস্থিতি পাওয়া যেতে পারে, এবং সেনসিটিভ ক্লেজ মানে কাদা তো অবশ্যই, তার চেয়েও নিম্নমানের। এবং উপরে আমরা যে ক্যাটাগরিগুলো দেখলাম সেগুলোর মধ্যে এটা কোনোটাই ফেলা যাবে না। সো ফিজিক্যাল প্রপার্টিজ বা অ্যাপিয়ারেন্স থেকে আমরা যেটা দেখলাম যে উপর থেকে আমরা যত নিচে আসছি তত মাটির পরিমাণটা খারাপ আসছে, এবং উপরে খুব পাথুরে মাটি এবং নিচে একদম নরম মাটি। এখন ভাবনার বিষয় হলো আমরা কি এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা স্পর্শের মাধ্যমে এই সাইট ক্লাসটা করতে পারবো কিনা? কখনোই না, আমরা কখনোই এভাবে সাইট ক্লাস করব না। আমাদেরকে অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে যেতে হবে, আর সেটার জন্য এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য সাইট ক্লাসিফিকেশন শুড বি ডান ইউজিং এভারেজ শেয়ার ওয়েভ ভেলোসিটি VS if this can be estimated, otherwise the value of n bar may be used। সো আমরা যদি শেয়ার ওয়েভ ভেলোসিটিটা এস্টিমেট করতে পারি, মানে ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা শেয়ার ওয়েভ ভেলোসিটির মাধ্যমে এই টেবিল থেকে সেটা ক্লাসিফাই করতে পারবো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা n বার এটার মাধ্যমেও আমরা সয়েলটার ক্লাসিফিকেশন করতে পারবো, এবং n বারের যে ভ্যালুর মাধ্যমে ক্লাসিফাই করতে হবে সেটা হচ্ছে এই মিডল কলামে। এই ভ্যালুগুলোর মাধ্যমেও আমরা সয়েলটার ক্লাসিফিকেশন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই n বারটা কি? এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে SPT ভ্যালু n বার। আর এটার জন্য ডিটেলসে আরো যদি জানতে চাই তাহলে আমরা এইখানে আসতে পারি। এখানে n বারের একটা ফর্মুলা দেয়া রয়েছে, সেটা হচ্ছে n বার ইজ ইকুয়াল টু সামেশন অফ DI বাই সামেশন অফ DI বাই NI। এখানে DI যেটা সেটা হচ্ছে থিকনেস অফ লেয়ার, এবং NI হচ্ছে ফিল্ড আনকারেক্টেড, অবশ্যই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু ফর দ্যাট লেয়ার। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে এখানকার যে টার্মগুলো পাওয়া গিয়েছে সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের টার্ম। আমরা সবাই জানি কিভাবে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করে সয়েল টেস্ট করা হয়, আর আপনার যদি সেটা জানা না থাকে তাহলে আমার চ্যানেলের সয়েল টেস্ট প্লেলিস্টে গেলে দেখতে পারবেন যে সেখানে ক্লিয়ারলি দেয়া রয়েছে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা করতে পারি। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে প্রত্যেকটা লেয়ারকে পেনিট্রেট করার জন্য হ্যামার দ্বারা আঘাত করা হয়, এবং সেই লেয়ারটা পেনিট্রেট করার জন্য কয়টা ব্লো লাগে সেটা কাউন্ট করা হয়, এবং সেই লেয়ারের ডেপথটাকে বলা হচ্ছে DI, এবং সেই লেয়ারটাকে পেনিট্রেট করতে জয়টা ব্লো লাগে সেটা NI দ্বারা প্রেজেন্ট করা হচ্ছে। সো DI এবং NI এ দুটোর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে খুব ইজিলি এই সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে আমরা n বারের ভ্যালুটা বের করে নিতে পারি। তারপরে আমরা টেবিল 6.2.13 থেকে খুব সহজেই সেটার ক্লাসিফিকেশন করতে পারবো। সয়েল টেস্ট রিপোর্ট হচ্ছে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, এবং এটা কেউ কখনো শেয়ার করতে চায় না। তারপরেও আমি এই সিম্পল একটা SPT শিট আপনাদের সাথে শেয়ার করছি। এই SPT শিটে যেটা দেয়া রয়েছে প্রথমে সেটা হচ্ছে বোরহোল 1, এবং এর পরবর্তীতে রয়েছে বোরহোল 2 এবং
এর শেষে রয়েছে বোরহোল 3। এখানে 3টা বোরহোল ছিল এবং বোরহোল প্ল্যানে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে পুরো এরিয়া থেকে আমরা 3টা জায়গা চুজ করেছি, যে 3টা জায়গায় আমরা সয়েল টেস্ট রিপোর্টের জন্য বোরহোল তৈরি করব। এই 3টা জায়গায় স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা পারফর্ম করা হয়েছিল এবং সেটার সিম্পল একটা এসপিটি শীট এখানে আমাদের কাছে রয়েছে। এট ফার্স্ট যে বোরহোলটা রয়েছে সেটা হচ্ছে বোরহোল 1 এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডেপথ ফ্রম সয়েল সারফেস, সেটা হচ্ছে 5, 10, 15, 20। তার মানেই বোঝা যাচ্ছে যে এখানে 5 ফিট পর পর ডাটাগুলো ক্যালকুলেট করা হয়েছে। তো আমরা বলতে পারি যে এখানে ডিআই এর সবগুলো ভ্যালুর মানই হচ্ছে 5 এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা 50 ফিটে গিয়ে থেমে গিয়েছিলাম, যদিও বিএনবিসি 2020 তে বলা রয়েছে যে মিনিমাম 30 মিটার মানে প্রায় 100 ফিট পর্যন্ত আমাদের বোরিং করতে হবে, তবে সব সময় সেটা ফলো করা হয় না। যাই হোক, আমরা 50 ফিটের জন্য আমরা এই বোরহোল 1টাকে ক্লাসিফাই করে দেখি। এট ফার্স্ট আমরা ডিআই এর ভ্যালুটা আমাদের এক্সেল ফাইলে ইনপুট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এক্সেল ফাইল এবং এই নিচের ট্যাবগুলোতে দেখা যাচ্ছে যে 10টা বোরহোল পর্যন্ত এখানে টেবিল দেয়া রয়েছে। আমরা এট ফার্স্ট বোরহোল 1 এর জন্য সাইট ক্লাসিফিকেশন করব এবং এখানে শুধু আমরা হোয়াইট সেলগুলো ফিল আপ করবো, আদার্স কোনো সেলে আমাদের টাচ করার দরকার নেই। এই কলামে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে থিকনেস অফ লেয়ার ডিআই, যেটা আমরা একটু আগে দেখলাম। প্রত্যেকটা লেয়ারের থিকনেস হচ্ছে 5 ফিট, সো এখানে প্রত্যেকটাতে আমরা 5 ফিট ইনপুট করে দিলাম এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে 50 ফিটে গিয়ে আমরা থেমে গিয়েছি। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এসপিটি ভ্যালু এনআই। এসপিটি ভ্যালুর জন্য আমাদেরকে আসতে হবে এই কলামে এবং প্রত্যেকটা লেয়ারকে পেনিট্রেট করতে কটা ব্লো লেগেছিল সেগুলো এখানে দেয়া রয়েছে। আমরা সেগুলো সেই সেলগুলোতে ইনপুট করে নিচ্ছি। 1 বাই 1 আমরা সেই এসপিটি ভ্যালুগুলো এই কলামে ইনপুট করে দিচ্ছি। ওকে, 50 ফিট পর্যন্ত আমরা সেই ভ্যালুগুলো ইনপুট করে দিয়েছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এন বারের ভ্যালুটা হচ্ছে 11.13। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের আর কিছুই করতে হবে না। আমরা চলে যাব 6.2.13 টেবিলে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিছু রেঞ্জ দেয়া রয়েছে যে এসপিটি ভ্যালু এন বারের ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকলে এই সাইড ক্লাসটা হবে। সো 11.13 যেটা সেটা হচ্ছে লেস দ্যান 15, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের সাইড ক্লাসটি হচ্ছে এসডি। এভাবে খুব সহজে এই সয়েল টেস্ট রিপোর্ট থেকে থিকনেস অফ লেয়ার এবং এসপিটি ভ্যালুগুলো নিয়ে এই এক্সেল ফাইলটা ব্যবহার করে খুব সহজেই আমরা সাইট ক্লাসিফিকেশনটা করে নিতে পারি। এটা ছিল বোরহোল 1 এর জন্য। আমরা চলে যাব বোরহোল 2 তে। আমরা এখানে ক্লিক করে দিলাম। বোরহোল 2 এর জন্য যেসব এসপিটি ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা এখানে ইনপুট করে নিচ্ছি। বোরহোল 2 এর জন্য আমাদের এন বারের ভ্যালুটা এসছে 11.37, সুতরাং এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা লেস দ্যান 15 হওয়ার কারণে এটার সাইট ক্লাসিফিকেশনটা হচ্ছে এসডি ক্যাটাগরি। এরপরে আমরা চলে যাব বোরহোল 3 এর জন্য। হালকা স্ক্রল ডাউন করলেই আমরা চলে যাব বোরহোল 3 তে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে 50 ফিট না, এখানে 60 ফিট পর্যন্ত বোরিং করা হয়েছিল এবং এখন আমরা সেই 60 ফিটের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা ইনপুট করে দিচ্ছি 1 বাই 1। বোরহোল 3 এর জন্য আমাদের এন বারের ভ্যালুটি এসছে 13.33, যেটা 15 এর কম, সুতরাং এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে এসডি ক্যাটাগরির সয়েল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।